সাং জিঙ্গো। সে কিভাবে লেভেল আপ হলো, একটা উইকেস্ট হান্টার থেকে স্ট্রংগেস্ট হান্টার কিভাবে হলো। সোলো লেভেলিং ওয়ার্ল্ডের বেশ কিছু কমপ্লিকেটেড জিনিস আছে। অ্যান্ড ইয়েস, আজকের ভিডিও তোমরা সোলো লেভেলিং এর হিস্ট্রি, ওয়ার্ল্ড বিল্ডিং, পাওয়ার সিস্টেম, সাং জিঙ্গোর সিস্টেম কে কিভাবে তৈরি করলো, এমনকি সাং জিঙ্গোর কি কি স্কিল আছে সবকিছু জানতে পারবে। সো লেটস বিগিন। তোমরা কোথাও না কোথাও এই পপুলার অ্যানিমে মিমস অথবা এই ক্রিপি স্মাইলটা অবশ্যই দেখেছো। এখানে যেই মূর্তিগুলো দেখানো হয়েছে এটাই সেই সোলো লেভেলিং অ্যানিমের কার্টেনান টেম্পল, এবং এই ক্রিপি স্মাইলটা আর কেউ নয়, সোলো লেভেলিং অ্যানিমের গড দ্য অ্যাবসলিউট বিং। আজকের ভিডিওতে তোমরা সোলো লেভেলিং অ্যানিমের পুরো ইউনিভার্স, তাদের পাওয়ার সিস্টেম, গড, মোনার্কস এবং রুলার সম্পর্কে A to Z জানতে চলেছো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আলোচনা করা যাক অ্যাবসলিউট বিং কে নিয়ে। অ্যানিমেতে আমরা অ্যাবসলিউট বিং এর যে মূর্তিটা দেখেছিলাম এটা আসলে অ্যাবসলিউট বিং না, বরং এর একটা রেপ্লিকা বলতে পারো, কারণ দ্য অ্যাবসলিউট বিং ইজ নো মোর। কেন এবং কিভাবে সেটা খুব দ্রুতই জানতে পারবে। কিপ ওয়াচিং। সোলো লেভেলিং ইউনিভার্সের একদম শুরুর দিকে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, তখন শুধু অ্যাবসলিউট বিং, লাইট আর ডার্কনেস ছিল। অ্যাবসলিউট বিং লাইট থেকে 8 রুলার্স এবং ডার্কনেস থেকে 8 মোনার্ক সৃষ্টি করে। কেন সৃষ্টি করে জানো? জাস্ট টু হ্যাভ ফান। হ্যাঁ, অ্যাবসলিউট বিং পুরো ইউনিভার্সে একা ফিল করছিল, তার এন্টারটেইনমেন্টের জন্য কিছু দরকার ছিল, অ্যান্ড হি ক্রিয়েটেড দিস। এই মোনার্ক এবং রুলার্সরা সবসময় নিজেদের মধ্যে লড়াই করত, আর অ্যাবসলিউট বিং সেসব দেখে মজা নিত। কিন্তু এই রুলার্স আর এই মোনার্ক নিজেদের মধ্যে কেন সবসময় লড়াই করত? ওয়েল, এর পিছনেও আছে অ্যাবসলিউট বিং, তার এন্টারটেইনমেন্ট দরকার। রুলার্স, যাদেরকে অ্যাবসলিউট বিং ক্রিয়েট করেছিল পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য, অন্যদিকে মোনার্ক ক্রিয়েট করেছিল সেই ওয়ার্ল্ডকেই ডিস্ট্রয় করার জন্য। এজন্যই রুলার্স আর মোনার্করা সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে থাকতো। কিন্তু একসময় রুলার্সরা অ্যাবসলিউট বিং এর আসল উদ্দেশ্য জেনে ফেলে। তাদের কাছে মনে হয় মোনার্কদের পার্মানেন্টলি হারাতে হলে অ্যাবসলিউট বিংকে মেরে ফেলতে হবে। এজন্য সব রুলার্স মিলে অ্যাবসলিউট বিং এর সাথে যুদ্ধ ঘোষণা করে, একজন রুলার্স বাদে, অ্যাশবর্ন দ্য স্ট্রংগেস্ট রুলার। সে তখনও অ্যাবসলিউট বিং এর উপর এক্সট্রিম লয়াল ছিল, এবং সবশেষে অ্যাশবর্নকে একরকম বাধ্য হয়েই সব রুলার্সের সাথে ফাইট করতে হয়। কিন্তু এত পাওয়ারফুল সব রুলার্সের সামনে সে হেরে যায়। অ্যাশবর্নকে হারিয়ে বাকি রুলার্সরা অ্যাবসলিউট বিংকেই মেরে ফেলতে রওনা হয়। এদিকে অ্যাশবর্ন তখন প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে নতুন একটা পাওয়ার চলে আসে, যেটা অ্যাবসলিউট বিংই তাকে দিয়েছিল। দ্য পাওয়ার ওয়াজ শ্যাডো এক্সট্রাকশন। এই পাওয়ার ব্যবহার করে সে যে কোনো ডেড সোলজারকে অ্যারাইজ বলে শ্যাডো আকারে আবার পুনর্জীবিত করতে পারে, এবং তাদেরকে যেভাবে ইচ্ছা ফাইটিং এর সময় ব্যবহার করতে পারবে। কিন্তু ততক্ষণে বাকি সব রুলার্স মিলে অ্যাবসলিউট বিংকেই মেরে ফেলে। এখন তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন আসতে পারে, অ্যাবসলিউট বিং তো গড, তাকে কিভাবে মারা সম্ভব? এর উত্তর হলো, অ্যাবসলিউট বিং হলো দ্য ক্রিয়েটর, অর্থাৎ সোলো লেভেলিং ইউনিভার্সের সৃষ্টিকর্তা। সে অনেক কিছু ক্রিয়েট করতে পারে, বাট হি ইজ নট এ ফাইটার। আর যেহেতু সব রুলার্সরা একসাথে মিলে তাকে মেরে ফেলতে চলে গেছে, সে কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারেনি। যাই হোক, অ্যাবসলিউট বিং মারা যাওয়ার পর পুরো ইউনিভার্সের পাওয়ার সিস্টেমই তাদের ব্যালেন্স হারিয়ে ফেলে। তখন আমাদের স্ট্রংগেস্ট রুলার অ্যাশবর্ন মোনার্কের দলে যোগ দেয়। তারপর থেকেই তার নাম হয় শ্যাডো মোনার্ক। অ্যাশবর্ন মোনার্ক হয়ে যাওয়ার পর ইউনিভার্সের পাওয়ার সিস্টেম আবার ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ রুলার্স এবং মোনার্কদের এখন আবার আগের মতো সমান সমান পাওয়ার। আর এভাবেই তাদের ফাইট আবার আগের মতো বছরের পর বছর চলতে থাকে। পুরো সোলো লেভেলিং অ্যানিমেতে এখন পর্যন্ত শুধু সাং জিঙ্গই লেভেল আপ করতে পারে। কিন্তু কেন শুধু সাং জিঙ্গই কেন? তোমরা সবাই শ্যাডো মোনার্ক, রুলার্স অথবা গডের কাহিনী তো অবশ্যই জানো। শ্যাডো মোনার্ক আর্কিটেক্টকে দায়িত্ব দেয় তার জন্য একটা পারফেক্ট ভেসেল খুঁজতে। আর্কিটেক্ট, যাকে আমরা কার্টেনন টেম্পেলে দেখতে পেয়েছিলাম, তার কাজ হলো বিভিন্ন সিস্টেম ডিজাইন বা পাওয়ারফুল ওয়েপেন বানানো। এখন শ্যাডো মোনার্কের পাওয়ার তো হিউজ। গডের পরেই ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হলো শ্যাডো মোনার্ক। তার এত হিউজ পাওয়ার হোল্ড করতে পারবে এমন ভেসেল খোঁজা কিন্তু এতটা সহজ বিষয় নয়। শ্যাডো মোনার্ক আর্কিটেক্টকে অদ্ভুত দুটি শর্ত দিয়েছিল। সে আর্কিটেক্টকে বলেছিল তার জন্য এমন একজনকে খুঁজতে যে অনেক উইক হবে আর যে মৃত্যুকে বারবার অনেক কাছে থেকে দেখেছে। আসলে শ্যাডো মোনার্ক খুবই জ্ঞানী ছিল। সে খুব ভালো করে জানতো যে অনেক উইক সেই স্ট্রং হওয়ার আসল মর্ম সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে, আর যে মৃত্যুকে বারবার অনেক কাছে থেকে দেখেছে সে কখনোই তার পাওয়ারকে স্টুপিডের মতো ব্যবহার করবে না। আর তোমরা সবাই জানো সাং জিঙ্গো ওয়ার্ল্ডের সবচেয়ে উইকেস্ট হান্টার, আর এত
উইক হওয়ার জন্যই সে ছোটখাটো মনস্টারের সাথে লড়াই করতে যেও বারবার মৃত্যুকে অনেক কাছে থেকে এক্সপেরিয়েন্স করেছে। もう一度チャンスがあれば色なら যাই হোক, শ্যাডো মোনার্কের পাওয়ারফুল ভেসেল খোঁজার জন্যই আর্কিটেক্ট একটা গেমের মতো লেভেল আপ সিস্টেম রেডি করে, যেখানে ইউজারকে একেবারে পুরো শ্যাডো মোনার্কের পাওয়ার দেওয়া হবে না। ইউজারের জন্য ডেইলি কিছু টাস্ক থাকবে, তাকে স্ট্রঙ্গার থেকে স্ট্রঙ্গার অপোনেন্টসের সাথে ফাইট করতে হবে এবং বিভিন্ন রকম ব্যাটেল এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। এভাবে সে আস্তে আস্তে লেভেল আপ হবে এবং শ্যাডো মোনার্কের পাওয়ার পেতে থাকবে। কেননা শ্যাডো মোনার্কের এত হিউজ পাওয়ার সে একেবারে কন্ট্রোল করতে পারবে না। এবার আসা যাক সাং জিংওর কাছে। কার্টেনন টেম্পলের ঘটনা তোমরা সবাই জানো। সেখানে এই ভয়ঙ্কর পরিস্থিতি আসলে সাং জিংওকে পরীক্ষা করার জন্য ক্রিয়েট করা হয়েছিল, আর জিংও পুরো গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছে। এজন্যই সাং জিংও এখন আর্কিটেক্টের তৈরি সিস্টেমের আন্ডারে চলে গেছে। সে এখন ডেইলি টাস্ক পূরণ করতে থাকবে, আর না পূরণ করলে সেজন্য পানিশমেন্টও পাবে। আবার তাকে স্ট্রঙ্গার থেকে স্ট্রঙ্গার অপোনেন্টসের সাথে লড়াইও করতে হবে ব্যাটেল এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। এভাবে আস্তে আস্তে জিংও লেভেল আপ করবে এবং শ্যাডো মোনার্কের গড লেভেল পাওয়ার পেতে থাকবে। শ্যাডো মোনার্কের পাওয়ার পেয়ে সাং জিংও এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট হান্টারকেও সে খুব সহজেই হারিয়ে দিবে। দিস ইজ হাউ দ্য উইকেস্ট হান্টার বিকাম দ্য স্ট্রংগেস্ট হান্টার, অনলি হি ক্যান লেভেল আপ। সোলো লেভেলিং অ্যানিমেতে রিঅ্যাওয়েকেন হওয়ার পর সাং জিংও উইকেস্ট ই র্যাঙ্ক হান্টার থেকে স্ট্রংগেস্ট এস র্যাঙ্ক হান্টার হয়ে যায়। কিন্তু কিভাবে? তার কাছে কি কি পাওয়ার এবং অ্যাবিলিটিস আছে, কেন সে পুরো সোলো লেভেলিং অ্যানিমের স্ট্রংগেস্ট হান্টার? আজকের ভিডিওতে আমি সাং জিংহো টপ 10 স্ট্রংগেস্ট স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 10, স্ট্যাটাস রিকভারি। জিংহোর প্রথম এবং সবচেয়ে ইউজফুল অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি ব্যবহার করে সে যে কোনো ইনজুরি থেকে ইনস্ট্যান্ট হিল হতে পারে। যে কোনো ইনজুরি মানে যে কোনো ইনজুরি। সে অপোনেন্টসের সাথে ফাইট করতে করতে যতই ড্যামেজ হোক না কেন, স্ট্যাটাস রিকভারি অ্যাবিলিটি ইউজ করে তার বডি একেবারে নতুনের মতো হিল হয়ে যাবে। নাম্বার 9, এক্সট্রিম স্পিড। ফাইটিং এর সময় জিংওর সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ স্কিল, যেটা তাকে এক্সট্রিম স্পিডে মুভমেন্ট করতে হেল্প করে। লেভেল আপ করার সাথে সাথে একসময় জিংও ডিসি ইউনিভার্সের ফ্ল্যাশের মতো লাইটের স্পিডেও মুভ করতে শুরু করে। কিন্তু এই স্কিলের একটা বড় সাইড ইফেক্ট হলো, এটা ব্যবহার করতে হলে প্রচুর মানা বা এনার্জি খরচ হয়। নাম্বার 8, মিউটিলেট ভায়োলেন্ট স্ট্রাইক। তোমরা যারা জুজুৎসু কাইসেন দেখেছো তারা নিশ্চয়ই সুকুনা ডিসমেন্টাল স্ল্যাশ অ্যাটাক দেখেছো। এটা অনেকটা সেরকমই পাওয়ার। এই অ্যাটাক যে কোনো অবজেক্টকে অনেকগুলো ছোট ছোট ভাগে কেটে ফেলে। তবে জিংওর মিউটিলেট অ্যাটাক সুকুনা ডিসমেন্টাল স্ল্যাশের থেকেও অনেক বেশি পাওয়ারফুল, আর এটা এত বেশি স্পিডে হয় যে অপোনেন্টস অনেক সময় টেরই পায় না যে কি হয়ে গেল। নাম্বার 7, ডোমেইন অব দ্য মোনার্ক। ডোমেইন, যেটার মধ্যে জিংও তার শ্যাডো আর্মিকে মজুত করে রাখে প্রয়োজনের সময় সামান করার জন্য। এটাকে তোমরা জিংওর হিউজ শ্যাডো আর্মি থাকার জায়গাও বলতে পারো। লেভেল বাড়ার সাথে সাথে জিংওর ডোমেইনের সাইজ এবং শ্যাডো আর্মি রাখার ক্যাপাবিলিটিও বাড়তে থাকে। নাম্বার 6, স্টেলথ, দ্য পাওয়ার অফ হাইড। এই পাওয়ার জিংওকে লুকিয়ে থাকা বা কারোর উপর গোপনে নজরদারি করতে সাহায্য করে। স্টেলথ স্কিল অন করলে জিংও একেবারে ভ্যানিশ হয়ে যায়, তখন কেউ তাকে দেখতে পাবে না। তবে জিংও খুব কম সময়ের জন্যই এই স্কিল ব্যবহার করতে পারে। নাম্বার 5, ড্রাগন ফিয়ার প্যারালাইজ। এটা অনেক ট্যারেবল এবং প্যানিক ছড়ানোর মতো অ্যাবিলিটি। ড্রাগনস ট্যারিফাইং রয়ার বা গর্জন, যেটা অপোনেন্টসকে একদম প্যারালাইজ করে দেয়। তবে এই পাওয়ার তার উপরে খাটবে যে জিংওর থেকে উইক। অপোনেন্টস তার থেকে স্ট্রং হলে এই ড্রাগনের গর্জনও তার কিছুই করতে পারবে না। নাম্বার 4, শ্যাডো এক্সচেঞ্জ। এই স্কিল ব্যবহার করে সাং জিংও তার শ্যাডো আর্মির সাথে নিজের জায়গা এক্সচেঞ্জ করতে পারে। এটা অনেকটা টেলিপোর্টেশন টেকনিকের মতো পাওয়ার, অর্থাৎ জিংও তার যে কোনো শ্যাডো আর্মির সাথে তার পজিশন চেঞ্জ করে সেই জায়গায় টেলিপোর্ট হতে পারবে। নাম্বার 3, শ্যাডো স্টোরেজ। এই স্কিল জিংওর শ্যাডো আর্মির নাম্বার বাড়িয়ে দেয়। সে যত লেভেল আপ হবে তত বেশি সংখ্যক শ্যাডো আর্মি রাখতে পারবে। তোমরা আবার ডোমেইন অব দি মোনার্কের সাথে শ্যাডো স্টোরেজের পাওয়ার গুলিয়ে ফেলো না। ডোমেইন অব দ্য মোনার্ক শ্যাডো আর্মির থাকার জায়গা বাড়িয়ে দেয়, আর শ্যাডো স্টোরেজ শ্যাডো আর্মির সংখ্যা বাড়িয়ে দেয়। নাম্বার 2,
ডমিনেটরস টাচ। এটা হলো রুলার্সদের পাওয়ার। শ্যাডো মোনার্ক আগে রুলার্স ছিল, এজন্য জিংওর কাছেও রুলার্সের পাওয়ার আছে। ডমিনেটরস টাচ হলো টেলিকাইনেসিস পাওয়ার, অনেকটা ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে তাৎসুমাকির মতো, যার মাধ্যমে যে কোনো অবজেক্টকে ইচ্ছামতো কন্ট্রোল করা যাবে। ভবিষ্যতে জিংহো ডমিনেটরস টাচ অনেক এফেক্টিভ এবং এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করতে পারে। নাম্বার 1, শ্যাডো এক্সট্রাকশন। এটা হলো সাং জিংহোর সবচেয়ে স্ট্রংগেস্ট স্কিল। এটার জন্য জিংহোকে যে কোনো ডেড বডির সামনে গিয়ে জাস্ট বলতে হয়, 일어나. তারপর সে শ্যাডো আকারে এক্সট্রাক্ট হয়ে জিংহোর শ্যাডো আর্মির মেম্বার হয়ে যায়। এই অ্যাবিলিটির জন্যই সাং জিংহো সোলো লেভেলিং অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট হান্টার। এই পাওয়ারের জন্যই তাকে কেউ হারাতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না। কারণ তোমরা শুনেই বুঝতে পারছো, শ্যাডো এক্সট্রাকশন যে কিনা যে কোনো ডেড বডিকে সাং জিংহোর স্লেভ বানিয়ে দেয়। এই শ্যাডো আর্মি সারা জীবন সাং জিংহোর কথা শুনে চলবে এবং শেষের দিকে এই শ্যাডো আর্মির সংখ্যা আনলিমিটেড পরিমাণে পৌঁছে যায়। সো দিস ইজ হাউ the weakest hunter become the strongest hunter.